আমার উচিত ছিল ফেরিওয়ালাদের জিনিসপত্রের দরের ওপর কড়া নজর রাখা, কিন্তু আমি নতুন লোক এখানে, কি করে জানবো এই দেশের ব্যাপার? আগামী বছর যাতে এমন না হয় তার ব্যবস্থা করতে হবে। পরদিন সকালে নাকছেদি তার 2 স্ত্রী ও পুত্র কন্যা নিয়ে এখান থেকে চলে গেল। যাবার আগে আমার খুপড়িতে নাকছেদি খাজনা দিতে এলো, সঙ্গে এলো মঞ্চি। দেখি মঞ্চি গলায় সেই হিংলাজের মালা ছড়া পরে এসেছে। আবার আসবো বাবুজি ভাদ্র মাসে মকাই কাটতে, তখন থাকবেন তো? আমরা জঙ্গলি হর্তুকির আচার করি শ্রাবণ মাসে, আপনার জন্যে আনব। মঞ্চিকে বড় ভালো লেগেছিল। চলে যাওয়ায় খুব কষ্ট পেলাম। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের দক্ষিণে মাইল 15-20 দূরে একটা বিস্তৃত শাল ও বিড়ির পাতার জঙ্গল সেবার কালেক্টরের নিলামে ডাক হবে খবর পাওয়া গেল। আমাদের হেড অফিসে তাড়াতাড়ি একটা খবর দিতে তার যোগে আদেশ পেলাম বিড়ির পাতার জঙ্গল যেন আমি কিনে নিই, কিন্তু তার আগে জঙ্গলটা একবার আমার নিজের চোখে দেখা আবশ্যক। কি আছে না আছে না জেনে নিলাম ডাকতে আমি প্রস্তুত নই। এদিকে নিলামের দিনও নিকটবর্তী। তার পাওয়ার পরদিনই সকালে রওনা হলাম। আমার সঙ্গে লোকজন খুব ভোরে বাক্স বিছানা ও জিনিসপত্র মাথায় রওনা হয়েছিল। মোহনপুরা ফরেস্টের সীমানায় কারো নদী পার হবার সময় তাদের সাথে দেখা হলো। সঙ্গে ছিল আমাদের পাটোয়ারি বনওয়ারিলাল। কারো ক্ষীণ কায়া পার্বত্য স্রোতসিনী, হাঁটুখানেক জল ঝিরঝির করে প্রবাহিত, দুপারে কটা বালির চড়া, সেখানেও ঘোড়ায় চাপা যায় না, হাঁটু পর্যন্ত বালিতে এমনি ডুবে যায়। অপর পারের কড়ারি জমিতে যখন পৌঁছলাম তখন বেলা 11টা। বানোয়ারি পাটোয়ারি বলল, ওখানেই রান্না করে নিলে ভালো হয়, এরপরে জল পাওয়া যায় কিনা ঠিক নেই। নদীর দুপারেই জনহীন অরণ্যভূমি, তবে বড় জঙ্গল নয়, আর লোকজনের চিহ্ন কোনো দিকে নেই। খাওয়া দাওয়ার কাজ খুব সংক্ষেপে সারলেও সেখান থেকে রওনা হতে 1টা বেজে গেল। বেলা যখন যায় তখনও জঙ্গলের কুল কিনারা নেই। আমার মনে হলো আর বেশি দূর না গিয়ে একটা বড় গাছের তলায় আশ্রয় নেওয়া ভালো। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানটাতে তো চারিদিকেই বড় বড় গাছ, আকাশ দেখা যায় না। এদিকে নৈশ অন্ধকার ইতিমধ্যেই ঘনিয়ে এসেছে। যেদিকে চোখ যায় সেদিকেই গাছের মাথা, ঝোপের মাথা, ঈষৎ নীলাভ সাদা বুনো তেওড়ির ফুল ফুটে আলো করে রয়েছে। ঠিক যেন রাশি রাশি পেঁজা নীলাভ কাপাস তুলা কে ছড়িয়ে রেখেছে বনের গাছের মাথায় সর্বত্র। পথ চলতে চলতে সন্ধে নামল। একটা বড় আসান গাছের তলায় সবাই মিলে আশ্রয় নিলাম। আমরা আছি সব শুদ্ধ 8-10 জন লোক। বনওয়ারি বলল, বড় একটা আগুন করো আর সবাই কাছাকাছি ঘেঁষে থাকো, ছড়িয়ে থেকো না, নানা রকম বিপদ এই জঙ্গলে। গাছের নিচে ক্যাম্প চেয়ার পেতে বসেছি। মাথার উপর অনেক দূর পর্যন্ত ফাঁকা আকাশ। এখনো অন্ধকার নামেনি। মনের মধ্যে এই উন্মুক্ত বন্য জীবন এনে দিয়েছে একটা মুক্তি ও আনন্দের অনুভূতি। এই রকম বিরাট নির্জন প্রান্তর ও জনহীন অঞ্চল ছাড়া যা কোথাও কখনো আসে না। এমন সময় আমাদের এক কুলি এসে পাটোয়ারির কাছে বলল, একটু দূরে জঙ্গলের শুষ্ক ডালপালা কুড়োতে গিয়ে সে একটা জিনিস দেখেছে। জায়গাটা ভালো নয়, ভূত বা পরীর আড্ডা। এখানে তাঁবু না ফেললেই হতো। চলেন হুজুর, দেখে আসি কি জিনিসটা। কিছু দূরে জঙ্গলের মধ্যে কাঁটা লতা ঝোপ থেকে একটা উঁচু স্তম্ভের মাথায় একটা বিকট মুখ খোদাই করা। সন্ধেবেলা দেখলে ভয় পাবার কথাই বটে।
মানুষের হাতের তৈরি এই বিষয়ে কোনো ভুল নেই, কিন্তু এই জনহীন জঙ্গলের মধ্যে এই স্তম্ভ কোথা থেকে এলো বুঝতে পারলাম না। জিনিসটা কতদিনের প্রাচীন তাও বুঝলাম না। সেই রাত কেটে গেল। সকালে উঠে বেলা 9টার মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে জঙ্গলের বর্তমান মালিকের জনৈক কর্মচারীর সঙ্গে দেখা হলো। সে আমায় জঙ্গল দেখাচ্ছে। হঠাৎ জঙ্গলের মধ্যে একটা শুকনো নালার ওপারে ঘন বনের মধ্যে দেখি একটা প্রস্তর স্তম্ভের মাথা জেগে আছে, ঠিক গতকাল সন্ধেবেলার সেই স্তম্ভটার মতো। সেই রকমের বিকট মুখ খোদাই করা। আমার সঙ্গে বনোয়ারি পাটোয়ারি ছিল, তাকেও দেখালাম। মালিকের কর্মচারী স্থানীয় লোক, সে জানালো এরকম আরো 3-4টে আছে এই অঞ্চলের জঙ্গলে। এদেশে আগে অসভ্য বুনো জাতির রাজ্য ছিল, ও তাদেরই হাতের তৈরি। ওগুলো সীমানার নিশানদিহি খাম্বা। খাম্বা কি করে জানলে? সে জানালো তারা চিরকাল তাই শুনে আসছে। এছাড়া সেই রাজার বংশধর এখনো বর্তমান। লোকটা আঙুল দিয়ে দেখিয়ে এই জঙ্গলের উত্তর সীমানার দিকে নির্দেশ করল। সেখানেই একটা ছোট বস্তিতে নাকি তাঁরা থাকেন। এই অঞ্চলে তার বড় খাতির। উত্তরে হিমালয় পাহাড় আর দক্ষিণে ছোট নাগপুরের সীমানা। পূর্বে কুশি নদী, পশ্চিমে মুঙ্গের। এই সীমানার মধ্যে সমস্ত পাহাড় জঙ্গলের রাজা ছিল ওর পূর্বপুরুষ। মুঘল বাদশাহের আমলে এরা মুঘল সৈন্যদের সঙ্গে লড়েছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে তারা যখন বাংলাদেশে যেত, এরা উপদ্রব করত তীর ধনুক নিয়ে। শেষে রাজমহলে যখন মুঘল সুবেদাররা থাকতেন, তখন এদের রাজ্য যায়। ভারী বীরের বংশ এরা। তবে এখন আর কিছুই নেই। যা কিছু বাকি ছিল 1862 সালের সাঁওতাল বিদ্রোহের পর সব যায়। সাঁওতাল বিদ্রোহের নেতা এখনো বেঁচে আছেন। তিনি বর্তমান রাজা। তার নাম দবরু পান্না বীরবর্তী। খুব বৃদ্ধ আর খুবই গরিব, কিন্তু এদেশের সকল আদিম জাতি এখনো তাকে রাজার সম্মান দেয়। রাজ্য না থাকলেও রাজা বলেই মানে। আমার রাজার সঙ্গে দেখা করার বড়ই ইচ্ছে হলো। রাজ সন্দর্শনে যেতে হলে কিছু নজর নিয়ে যাওয়া উচিত। কিছু ফলমূল, গোটা 2 বড় মুরগি বেলা 1টার মধ্যে একটা নিকটবর্তী বস্তি থেকে কিনে এনে এদিকের কাজ শেষ করে বেলা 2টোর পরে আমি ও বনওয়ারিলাল সেই কর্মচারীকে সঙ্গে নিয়ে রাজধানীর দিকে গেলাম। রাজধানীটা খুব ছোট। 20-25 ঘর লোকের বাস। ছোট ছোট পরিষ্কার মাটির ঘর, খাপড়ার চাল। দেওয়ালের গায়ে মাটির সাপ, পদ্ম, লতা প্রভৃতি গড়া। ছোট ছোট ছেলেরা খেলা করে বেড়াচ্ছে, মহিলারা বাড়ির কাজ করছে। কিশোরী ও যুবতী মেয়েদের সুঠাম গড়ন ও নিটোল স্বাস্থ্য। মুখে কেমন সুন্দর একটা লাবণ্য প্রত্যেকেরই। সকলেই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে আমরা গ্রামের যেখানে এসে দাঁড়ালাম, অন্য ঘরগুলির সঙ্গে রাজপ্রাসাদের পার্থক্য এটাই যে এর চারপাশ পাথরের পাঁচিলে ঘেরা। বস্তির পিছনে অনুচ্চ পাহাড়, সেখান থেকেই পাথর আনা হয়েছে। রাজবাড়িতে ছেলে মেয়ের গলায় পুঁতির মালা ও নীল ফলের বীজের মালা। 2-1টি ছেলে মেয়ে দেখতে বেশ সুশ্রী। একটি অল্প বয়সী মেয়ে বাইরে এসে আমাদের দেখে অবাক হয়ে গেল। তার চোখের চাউনি দেখে মনে হলো কিছু ভয়ও পেয়েছে। কর্মচারীটিকে মেয়েটার পরিচয় জিজ্ঞেস করতে সে জানালো রাজার নাতির মেয়ে, অর্থাৎ এই বংশের রাজকন্যা। রাজকন্যা ভানুমতি। ভানুমতি নিটোল স্বাস্থ্যবতী সুঠাম মেয়ে, লাবণ্য মাখা মুখশ্রী। তবে পরনের কাপড়
সভ্য সমাজের শোভনতা রক্ষা করার উপযুক্ত প্রমাণ মাপের নয়। মাথার চুল রুক্ষ, গলায় কড়ি ও পুঁতির দানা। রাজার কথা জিজ্ঞেস করাতে ভানুমতি বলল, মুর সঙ্গে এসো। জেঠামশাই ও পাহাড়টার নিচে পাথরে বসে আছেন। মানি বা নাই মানি, মনে মনে ভাবলাম, যে মেয়েটি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে সে সত্যি রাজকন্যা। তার পূর্বপুরুষেরা এই আরণ্য ভূভাগ বহুদিন ধরে শাসন করেছিল। এ সেই বংশেরই মেয়ে। দূর থেকে একটা বড় বকাইন গাছ দেখিয়ে দিয়ে ভানুমতি বলল, বাবুরা যান, ও গাছটার তলায় জেঠামশাই গরুটো চড়াইছে। প্রায় চমকে উঠলাম। এই সমগ্র অঞ্চলের রাজা, সাঁওতাল বিদ্রোহের নেতা দবরু পান্না গরু চড়াচ্ছেন। কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি চলে গেল এবং আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম বকাইন গাছের তলায় এক বৃদ্ধ কাঁচা শালপাতায় তামাক জড়িয়ে ধূমপান করছেন। রাজা দবরু পান্না কানে শুনতে পেলেও চোখে খুব একটা ভালো দেখতে পান বলে মনে হলো না। আমি গিয়ে বৃদ্ধের সামনে মুরগি ও জিনিস কয়েকটি নামিয়ে রাখলাম। প্রণাম, আপনি দেশের রাজা, আপনার সঙ্গে দেখা করবার জন্য অনেক দূর থেকে এসেছি। বৃদ্ধের দীর্ঘায়ত চেহারার দিকে তাকিয়ে আমার মনে হলো যৌবনে রাজা দবরু পান্না খুব সুপুরুষ ছিলেন। মুখশ্রীতে বুদ্ধির ছাপ সুস্পষ্ট। বৃদ্ধ খুব খুশি হলেন। আমার দিকে ভালো করে তাকিয়ে বললেন, ঘর কোথায়? কলকাতা। ও অনেক দূর, বড় ভারী জায়গা শুনেছি কলকাতা। আপনি কখনো যাননি? না, আমরা কি শহরে যেতে পারি? এই জঙ্গলেই আমরা থাকি। বুঝছো, এ ভানুমতি কোথায় গেল? ভানুমতি। ভানুমতি ছুটতে ছুটতে এসে বলল, কি জেঠামশাই? এই বাঙালি বাবু তার সঙ্গের লোকজন আজ আমার এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন। না না, সে কি, আমরা এক্ষুনি চলে যাব আপনার সঙ্গে দেখা করি। আমাদের থাকার বিষয়ে। আরে না না, তা হতে পারে না। এই ভানুমতি, এই জিনিসগুলো নিয়ে যেত এখান থেকে। আমার ইঙ্গিতে বনওয়ারিলাল পাটোয়ারি নিজে জিনিসগুলি বয়ে কাছেই রাজার বাড়িতে নিয়ে গেল ভানুমতির পিছু পিছু। বৃদ্ধের সাথে প্রথম দেখাতেই আমার মন সম্ভ্রমে পূর্ণ হয়ে গিয়েছিল, তাই বৃদ্ধের কথা অমান্য করতে পারলাম না। দেখেই বুঝেছিলাম রাজা দবরু পান্না অত্যন্ত দরিদ্র। তাকে গরু চড়াতে দেখে প্রথমটা আশ্চর্য হয়েছিলাম বটে, কিন্তু পরে ভেবে দেখলাম ভারতবর্ষের ইতিহাসে রাজা দবরু পান্নার থেকেও অনেক বড় রাজা গরু চড়ানোর চেয়েও হীনতর বৃত্তি অবলম্বন করেছিলেন। রাজা নিজের হাতে শালপাতার একটা চুরুট গড়ে আমার হাতে দিলেন। দেশলাই গাছের তলায় আগুন করাই আছে, সেখান থেকে একটা পাতা জ্বালিয়ে সামনে ধরলেন। আপনারা তো এদেশের প্রাচীন রাজবংশ, আপনাদের দর্শনে পুণ্য আছে। এখন আর কি আছে, আমাদের বংশ সূর্য বংশ। ই পাহাড় জঙ্গল সারা পৃথিবী আমাদের রাজ্য ছিল। আমি যৌবন বয়সে কোম্পানির সঙ্গে লড়েছি। এখন আমার বয়স অনেক। আমরা যুদ্ধে হেরে গেলাম, তারপর আর কিছু নাই। শুনলাম রাজার 3টি ছেলে, তাদের আবার 8-10টি ছেলে মেয়ে। এই বৃহৎ রাজপরিবারের সকলেই এই গ্রামে একসাথে থাকে। শিকার ও গোচারণই এদের প্রধান জীবিকা। এছাড়া বনের পাহাড়ি জাতিদের বিবাদ বিসংবাদে রাজার কাছে বিচার প্রার্থী হয়ে এলে কিছু কিছু ভেট ও নজরানা দিতে হয়। দুধ, মুরগি, ছাগল, পাখির মাংস
বা ফলমূল। আচ্ছা, আপনার চাষবাস আছে? সব আমাদের বংশের নিয়ম নাই। শিকার করার মান সবচেয়ে বড়। তাও এক সময় ছিল বর্ষা নিয়ে শিকার সবচেয়ে গৌরবের। তীর ধনুকের শিকার দেবতার কাজে লাগে না, ও বীরের কাজ লয়। তবে এখন সবই চলে। আমার বড় ছেলে মুঙ্গের থেকে একটা বন্দুক কিনে আনছে, আমি কখনো ছুঁই নাই। বর্ষা ধরে শিকার, আসল শিকার। ভানুমতি আবার এসে একটা পাথরের ভাঁড় নিয়ে আমাদের কাছে রেখে গেল। তো তেল মাখেন, কাছেই চমৎকার ঝর্ণা আছে, তো স্নান করে আসেন সকলে। আমরা স্নান করে এলে রাজা আমাদের রাজবাড়ির একটা ঘরে গিয়ে বসালেন। ভানুমতি একটা ধামায় চাল ও মেটে আলু এনে দিল। সজারু ছাড়িয়ে মাংস এনে রাখল কাঁচা শালপাতার পাত্রে। ভানুমতি আরেকবার গিয়ে দুধ ও মধু আনল। আমার সঙ্গে ঠাকুর ছিল না। বনওয়ারি মেটে আলু ছাড়াতে বসল। আমি রান্না করার চেষ্টায় উনুন ধরাতে গেলাম। রাজা দবরু পান্না সব সময় রান্নাঘরের দরজায় বসে রইলেন, যাতে আতিথ্যের এতটুকু ত্রুটি না ঘটে। রান্নাবান্নার পর খাওয়া দাওয়া শেষ হলে রাজা বললেন, আমার বেশি তেমন ঘর দর নাই, আপনাদের খুব কষ্ট হইল। এই বনের মধ্যে পাহাড়ের উপরে আমার বংশের রাজাদের প্রকাণ্ড বাড়ির চিহ্ন এখনো আছে। আমি বাপ ঠাকুরদার কাছে শুনেছি বহু প্রাচীন কালে আমাদের পূর্বপুরুষরা বাস করতেন। সেদিন কি আর এখন আছে? আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত দেবতা এখনো সেখানে আছে। যদি আমরা একবার দেখতে যাই তাতে কি কোনো আপত্তি আছে রাজা সাহেব? ঈদ আবার আপত্তি কিসের? তবে দেখবার এখন আর তেমন কিছু নাই। আচ্ছা চলেন, আমি যাব আপনার সঙ্গে। জগরু, আমাদের সঙ্গে আয়। জগরু পান্না রাজা সাহেবের ছোট নাতি। রাজা সাহেবের পাহাড়ে ওঠা নিয়ে আমি আপত্তি জানালাম। বৃদ্ধ মানুষকে আর পাহাড়ে ওঠার কষ্ট দিতে মন সরল না। ওই পাহাড়ে হামেশাই তো আমারে উঠতে হয়। ওর গায়ে আমার বংশের সমাধি স্থান। হর পূর্ণিমায় সেখানে আমাকে যেতে হয়। চলেন, সেই জায়গাও দেখাবো। উত্তর পূর্ব কোণ থেকে অনুচ্চ শৈলমালা এক জায়গায় এসে যেন হঠাৎ পূর্ব দিকে ঘুরে যাওয়ার দরুন একটা খাঁজের সৃষ্টি করেছে। এই খাঁজের নিচে একটা উপত্যকা। অরণ্য এখানে ঘন নয়, ফাঁকা ফাঁকা। যতদূর চোখ যায় শুধুই বনের মাথা। জঙ্গলের মধ্যে সরু পথ বেয়ে পাহাড়ের ওপর উঠলাম। এক জায়গায় খুব বড় পাথরের চাঁই আড়ভাবে পোঁতা, ঠিক যেন একখানা পাথরের কড়ি বা ঢেঁকির আকারের। তার নিচে কুম্ভকারদের হাঁড়ি কলসি পোড়ানো পনের গর্তের মতো প্রকাণ্ড একটা বড় গর্তের মুখ। গর্তের মুখে চারা শালের বন। রাজা দবরু বললেন, এই গর্তের মধ্যে ঢুকতে হবে। আসেন আসেন আমার সঙ্গে। আরে কোনো ভয় নাই। প্রাণ হাতে করে গর্তের মধ্যে ঢুকলাম। বাঘ ভালুক তো থাকতেই পারে, তারা না থাকে সাপ তো আছেই। গর্তের মধ্যে হামাগুড়ি দিয়ে খানিকটা গিয়ে তবে সোজা হয়ে দাঁড়ানো যায়। অন্ধকারে চোখ কিছুটা অভ্যস্ত হয়ে গেলে দেখতে পেলাম জায়গাটা
প্রকাণ্ড একটা গুহা, 20-22 হাত লম্বা, হাত 15 চওড়া। গুহার ছাদ বেশি উঁচু নয়। একটা মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে হাত উঁচু করলে অনায়াসে ছাদ ছুঁতে পারে। গুহার মধ্যে চামসে ধরনের গন্ধ, বাদুড়ের আড্ডা, এছাড়া ভাম, শ্রীগাল, বন বিড়াল প্রভৃতিও থাকে। বনওয়ারি পাটোয়ারি চুপি চুপি বলল, হুজুর বাইরে চলেন, এখানে আর বেশি দেরি করবেন না। এটাই নাকি দোবরু পান্নার পূর্বপুরুষদের দুর্গ প্রাসাদ। আসলে এটা একটা বড় প্রাকৃতিক গুহা। প্রাচীনকালে পাহাড়ের উপর দিকের মুখওয়ালা এই গুহায় আশ্রয় নিলে শত্রুর আক্রমণ থেকে সহজে আত্মরক্ষা করা যেত। আচ্ছা, আর একটা গুপ্ত মুখ আছে, সেটা কাউকে বলার নিয়ম নাই। সেটা কেবল আমার বংশের লোক ছাড়া আর কেউ জানে না। যদিও এখানে কখন কেউ থাকে না, তবুও এই নিয়ম চলে আসছে রাজবংশে। গুহাটা থেকে বাইরে বেরিয়ে এসে ধরে প্রাণ ফিরল। তারপর আরো খানিকটা উঠে গিয়ে এক জায়গায় প্রায় 1 বিঘে জমি জুড়ে বড় বড় সরু মোটা ঝুড়ি নামিয়ে পাহাড়ের মাথার অনেকখানি জুড়ে একটা বিশাল বটগাছ। জুতা খুলিয়া চলেন মেহরবানি করে। বটগাছ তলার চারপাশে বড় বড় বাটনা বাটা শিলের আকারের পাথর ছড়ানো। এটাই তাদের বংশের সমাধিস্থান। এক একখানা পাথরের তলায় এক একটা রাজবংশীয় লোকের সমাধি। কোনো কোনো সমাধি খুবই প্রাচীন, দুদিক থেকে ঝুড়ি নেমে যেন সেগুলিকে সাঁড়াশির মতো আটকে ধরেছে। সেসব ঝুড়ি আবার গাছের গুঁড়ির মতো মোটা হয়ে গিয়েছে। এই দেখেন, এই বট গাছ আগে এখানে ছিল না, আর সব গাছের বন ছিল। একটা ছোট্ট বটার চারা, ও আস্তে আস্তে বড় হইতে হইতে অন্য গাছগুলানকে মেরে ফেলে দিয়েছে। পাহাড়ের উপরে এই সুবিশাল প্রাচীন বটগাছের তলায় দাঁড়িয়ে কত কালের এই সমাধিস্থল আমার মনে এক অনন্য অপরূপ অনুভূতি জাগিয়ে তুলল। তখন বেলা প্রায় পড়ে এসেছে। অপরাহ্নের সেই ঘনায়মান ছায়া এই সুপ্রাচীন রাজ সমাধিকে যেন আরো গম্ভীর, রহস্যময় করে তুলেছে। মিশরের প্রাচীন সম্রাটের সমাধিস্থল থিবস নগরের অদূরবর্তী ভ্যালি অফ দ্য কিংস আজ পৃথিবীতে ট্যুরিস্টদের লীলাভূমি। কিন্তু তার চেয়ে কোনো অংশে রহস্যে ও স্বপ্রতিষ্ঠিত মহিমায় কম নয় সুদূর অতীতের এই অনার্জন নৃপতিদের সমাধিস্থল, যা চিরকাল আত্মগোপন করে আছে ও থাকবে। এদের সমাধিস্থলে আড়ম্বর নেই, পালিশ নেই, ঐশ্বর্যও নেই, কারণ এরা ছিল দরিদ্র। এদের সভ্যতা ও সংস্কৃতি ছিল মানুষের আদিম যুগের অশিক্ষিত পটু সভ্যতা ও সংস্কৃতি। সেই সন্ধেবেলায় ইতিহাসের এক বিরাট ট্র্যাজেডি যেন আমার চোখের সামনেই অভিনীত হল। সে নাটকের অভিনেতা হলেন একদিকে বিজিত উপেক্ষিত দরিদ্র অনার্য নৃপতি দোবরু পান্না, তরুণী অনার্য রাজকন্যা ভানুমতি, তরুণ রাজপুত্র যোগরু পান্না, আর একদিকে আমি আর পাটোয়ারি বনওয়ারি লাল। সন্ধ্যের অন্ধকার নেমে আসার আগেই আমরা সেদিন পাহাড় থেকে নেমে এলাম। নামার পথে জঙ্গলের মধ্যে এক জায়গায় একখানা খাড়া সিঁদুর মাখা পাথর দেখতে পেলাম। তার সামনে আর একখানা বড় পাথর, তাতেও সিঁদুর লেপা। বহুকাল থেকে নাকি এই দেবস্থান এখানেই প্রতিষ্ঠিত। এই রাজবংশের ইনি কুলদেবতা। কি ঠাকুর ইনি? তাঁর 12 বন্য মহিষের দেবতা।
মনে পড়ল গত শীতকালে গনু মাহাতোর মুখে শোনা সেই গল্প। এই অরণ্যচারী আদিম সমাজের দেবতাকে সভ্য জগতে কেউই মানে না, জানেও না। কিন্তু এটা যে কল্পনা নয় এবং এই দেবতা যে সত্যি সত্যি আছেন তা যেন আমি বুঝেছিলাম সেই অরণ্য আর পর্বতের নিবিড় সৌন্দর্য ও রহস্যের মধ্যে বসে। অনেকদিন পরে কলকাতায় ফিরে একবার দেখেছিলাম বড় বাজারে জ্যৈষ্ঠ মাসের ভীষণ গরমের দিনে এক পশ্চিমা গাড়োয়ান বিপুল বোঝাই গাড়ির মহিষ দুটোকে প্রাণপণে চামড়ার পাঁচন দিয়ে নির্মমভাবে মারছে। সেদিন মনে হয়েছিল, হায় দেবতা টাঁড়বারো, এ তো ছোট নাগপুর কি মধ্যপ্রদেশের অরণ্যভূমি নয়। এখানে তোমার দয়ালু হাত এই নির্যাতিত পশুকে কি করে রক্ষা করবে? এ হল বিংশ শতাব্দীর আর্য সভ্যতা দৃপ্ত কলকাতা। এখানে বিজিত আদিম রাজা দব্রু পান্নার মতোই তুমিও অসহায়। যাই হোক, সেদিন আমি নওয়াদা থেকে মোটর বাস ধরে গয়ায় আসব বলে সন্ধ্যের পরেই রওনা হলাম। বনওয়ারি আমাদের ঘোড়া নিয়ে তাঁবুতে ফিরল। আসার সময় আর একবার রাজকুমারী ভানুমতির সাথে দেখা হয়েছিল। সে আমাদের জন্য এক বাটি মহিষের দুধ নিয়ে রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছিল। একদিন রাজু পাঁড়ে কাছারিতে খবর পাঠালো যে বুনো শুয়োরের দল তার চীনা ফসলের ক্ষেতে প্রতি রাতে উপদ্রব করছে। সে ক্যানেস্ত্রা পেটানো ছাড়া অন্য কিছু করতে পারে না। কাছারি থেকে এর প্রতিকার না করলে তার সব ফসল নষ্ট হতে পারে। শুনে নিজে বিকেলের দিকে বন্দুক নিয়ে গেলাম। রাজুর কুটির ও জমি নাড়হা বৈহারের ঘন জঙ্গলের মধ্যে। সেদিকে এখনো লোকের বসবাস হয়নি, কাজেই বন্য জন্তুর উপদ্রব অনেক বেশি। দেখি রাজু নিজের খেতে বসে কাজ করছে। আমায় দেখে কাজ ফেলে ছুটে এলো। আমার হাত থেকে ঘোড়ার লাগাম নিয়ে কাছের একটা হরিতকি গাছে ঘোড়া বাঁধল। কই রাজু, তোমায় যে আর দেখি না, কাছারির দিকে যাও না কেন? সময় পাই কই যে কোথাও যাব হুজুর। ক্ষেতের ফসল চৌকে দিতেই প্রাণ বেরিয়ে গেল, তার উপরে মহিষ আছে। 3টে মহিষ চড়াতে ও 1.5 বিঘে জমির চাষ করতে এত কি ব্যস্ত থাকে যে সে লোকালয়ে যাবার সময় পায় না, এ কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। কিন্তু রাজু নিজে থেকেই তার দৈনন্দিন কাজের যে তালিকা দিল তাতে দেখলাম তার নিঃশ্বাস ফেলার অবকাশ পর্যন্ত নেই। ক্ষেত খামারের কাজ, মহিষ চড়ানো, দোয়া, মাখন তোলা, পুজো অর্চনা, রামায়ণ পাঠ, রান্না খাওয়া শুনে যেন আমারই হাঁপ লেগে গেল। কাজের লোক বটে রাজু, এর উপর নাকি সারা রাত জেগে ক্যানেস্ত্রা পেটাতে হয়। শুয়োর কখন বেরোয় তার তো কিছু ঠিক নাই হুজুর, তবে রাত হলেই বেরোয়। একটু বসেন, দেখবেন কত আসে। রাজু, একা এই জনশূন্য স্থানে তুমি থাকো কি করে? অভ্যেস হয়ে গিয়েছে বাবুজি, বহুদিন এমনি ভাবেই আছি। কষ্ট তো হয়ই না, বরং আপন মনে বেশ আনন্দে থাকি। সারা দিন খাটি, সন্ধ্যার সময় ভজন গাই, ভগবানের নাম নিই, এই করে দিন বেশ কেটে যায়। রাজু কি গনু মাহাতো কি জয়পাল, এ ধরনের মানুষ আরো অনেক আছে জঙ্গলের মাঝে মাঝে। এদের মধ্যে একটা নতুন জগৎ দেখলাম, যে জগৎ আমার পরিচিত নয়। রাজু হিন্দি লেখাপড়া জানে বটে, কিন্তু বাইরের জগৎ সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। কলকাতার নামটা শুনেছে, কিন্তু কোন দিকে জানে না। রাজু, তুমি সত্যি কলকাতা যেতে চাও? যদি চাও আমি তোমাকে একবার ঘুরিয়ে আনবো, পয়সা লাগবে না। শহর বড় খারাপ জায়গা, চোর গুন্ডা জুয়া চোরের আড্ডা শুনেছি। সেখানে গেলে শুনেছি যে জাত থাকে না, সেখানকার লোকজন সব বদমাইশ। আচ্ছা রাজু, তোমার স্ত্রীকে নিয়ে আসো না কেন? তাহলে তো তোমায় আর কষ্ট করে রেঁধে খেতে হয় না।
সে বেঁচে নেই।